গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্র তীরে ভোরের হাওয়া খেতে এবং সেই সঙ্গে সূর্যোদয় দেখতে। দূর দূরান্তে কোথাও সূর্যের আলো আমরা দেখতে, সানরাইজ যেটা আমরা ভোরে দেখতে আসি সেটা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে সমুদ্র, আর ভাবিকেও নিয়ে এসেছি সঙ্গে করে ভোরে সমুদ্র দেখার জন্য। তো আজকে সকাল এখন 6:30 বেরোতে পেরেছি একটু, সেই কারণে মনটা একটু ভালো আছে। ওয়েদার কিন্তু মানে খুব একটা বিশেষ চেয়ে ভালো, তবে হ্যাঁ বৃষ্টিটা থেমেছে, এটাই অনেকটা বড় ব্যাপার যে আমরা বেরোতে পেরেছি। কি ঠান্ডা করছে, হ্যাঁ কত নৌকো দেখো, ছোট 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 ছোট। বেশ ভাল লাগছে, মনটা ভালো হয়ে গেল বেরিয়ে। বেরোবে কিন্তু মনে হচ্ছে আমারও আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার হবে। এতক্ষণে আমরা সানরাইজ দেখতে পেলাম মেঘের আড়াল থেকে। তো সূর্যের আলো জলের উপর ঝলমল ঝলমল করছে। এই শান উকি মারছে, এই তো এই হচ্ছে ওয়েদার, অনেকটা ক্লিয়ার, একটু মেঘমুক্ত পরিবেশ। বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। ফার্স্ট ডে এসেছিলাম সেদিনও মেঘলা ওয়েদার ছিল, তারপর থেকে তো পুরোই একদম গল্প, মানে বৃষ্টি 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 অ্যান্ড বৃষ্টি। দেন আজকে যখন বেরিয়েছিলাম আকাশ অনেকটাই মেঘলা ছিল, এখন দেখছি মানে মেঘমুক্ত অনেকটাই হয়ে গেছে। সমুদ্রের মজা নিয়ে এখন রুমে যাব। তো আজকে ইচ্ছা আছে একটু বেরোনো, দেখা যাক কোথায় যাওয়া যায়। বেশি দূরে এবার আর যাচ্ছি না, কেন কি আগেরবার এসে নন্দনকানন বা আউটসাইড মোটামুটি দেখে নিয়েছি, ওগুলো অনেকটা দূর। আর একটাই দিন, আজকে দিনটাই আমরা আছি, তাই ভেবেছি পুরীর লোকাল সাইট সিনগুলো আজ একটু করে নেব। তো এখন চলো বাড়ি যাই, রুমে যাই। এখন এসেছিলাম, বিচ অনেক ফাঁকা ছিল আর আকাশও মেঘলা ছিল, আর এখন দেখো এই হচ্ছে রোদ ঝলমলে আকাশ। যদিও এই জায়গাটা একটু আর কি মেঘলা মেঘলা আছে, কিন্তু অনেকটাই ঝলমল ঝলমল করছে পরিবেশটা। আর এই হচ্ছে ক্রাউড বিচের আজকে, বেশ লাগছে ভালো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের একদম পাশেই এরকম রয়েছে একটা চায়ের দোকান, যেখানে খুব ভালো চা কফি দুটোই ভীষণ ভালো বানায়। তো আমরা একদম মর্নিং টিটা একদম বিচ থেকে ঘোরার পথে নিয়ে নিচ্ছি উইথ বিস্কিট। সম্রাট গুড মর্নিং। আমাদের সঙ্গে আরও যে দুটো ফ্যামিলি ছিল তারা একেবারে সকালবেলা রেডি হয়ে নেমেছে, কেন কি ওরা নন্দনকানন যাবে সেই কারণে। টিফিন করে বেরোবো। আমাদের কমন রাস্তা সবসময় এই রাস্তাটা, মানে ব্যাক যে তোমার ব্যাকে যে রাস্তাটা আছে সি বিচ যাওয়ার জন্য, সেটাতেই যখনই আসি ভিডিওটা অন হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই যে আমরা এখন, এই যে দেখো আমরা এখন রেডি হয়েছি অ্যান্ড রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। পাশেই একটা ওই ছোট্ট মতো দোকান আছে, তো ওখানেই আমরা লুচি সবজি বা কাচুরি সবজি যাই বলো খাবো, খেয়ে বেরিয়ে যাব এই পুরীর লোকাল সাইট সিন দেখার জন্য। আজকে ঘুগনি হয়েছে, বাকিরা নিজেদের ব্রেকফাস্ট নিয়েই নিয়েছে, আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা টোটো নেব। এই টোটোটা আমাদের কোথায় গো? সরি, টোটো নয়, অটো নেব। অটোটা কোথায় গো? হ্যাঁ, তো আমাদের যেখানে হোটেল সীতানিবাস ওখানে আসেনি, একটু সামনে হেঁটে যেতে হচ্ছে। আর বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখে। দুদিন যা বৃষ্টি বৃষ্টি দেখেছি না, রিয়েলি বলছি এত মন খারাপ হয়ে গেছিলো, দেখে মনটা একটু ফুরফুরে হয়েছে, মুখে হাসি ফুটে উঠেছে। হ্যাঁ না ভাবি? भाभी भी बिजी हो गया अभी फोन लेके। तीनों तो बच्चा है, एक बड़ा बच्चा है इधर। फेस को दिखाइए, ये है
इसका नाम है सत्तू। सत्तू। 2 পা হেঁটে এগিয়ে এসে দেখি টোটো দাঁড়িয়ে আছে। টোটোটা অ্যাকচুয়ালি সকালেই বুক করা হয়েছিল, আর যেহেতু দুটো ফ্যামিলি আছে তো একটা টোটোই কাফি। তো আমরা সকলে মিলে হুড়মুড়িয়ে টোটোয় উঠে চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। জায়গাটা খুব বেশি বড় না, তো মন্দিরের ভিতরে মা বিপত্তারিণী চণ্ডী নিজেই অধিষ্ঠিত হয়ে আছেন এবং তার পাশেই রয়েছে আমাদের প্রভু জয় জগন্নাথ দেব। মাকে দর্শন করে প্রণাম জানিয়ে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। এখন পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এই লম্বা টোটোর জ্যাম কাটিয়ে আমরা পৌঁছেই গেলাম গুপ্ত বৃন্দাবনের একেবারে মেন গেটে। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 10 টাকা। আর কোনো মন্দিরেই এখানে জুতো পরে ঢোকা নিষিদ্ধ, তো জুতো আমরা সবসময় অটোতেই খুলে আসতাম। তারপরই পরপর চোখে পড়ল নিত্যরূপে গণেশের মূর্তি, সেই সঙ্গে প্রভু জগন্নাথ দেবের। আর এখন পৌঁছে গেছি রাধাকৃষ্ণ মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে এবং সেখানে পূজাও হয়। এখন দেখছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিশালাকার মূর্তিটি। আসলে প্রভু শ্রী চৈতন্য দেব যখন পুরীতে এসেছিলেন তখন নাকি এখানেই তিনি ছিলেন, তাই তার বিভিন্ন রূপগুলি এবং তার লীলাগুলি এখানের বিভিন্ন জায়গায় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখন দেখা মিলল রাধাকৃষ্ণের যুগল বন্দি। যেহেতু বৃন্দাবন আমরা সকলেই জানি প্রভু শ্রীকৃষ্ণের লীলাভূমি বা লীলাক্ষেত্র, ঠিক সেই রকমই এখানেও শ্রীকৃষ্ণ ঠাকুরের সমস্ত লীলাগুলি জায়গায় জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে, যার বেশিরভাগটাই জাল দ্বারা আবৃত। কেউ চাইলে সহজেই সেখানে পৌঁছাতে পারবে না। এখানে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। যেহেতু আমাদের হাতে সময় কম, তো আমরা পুরোপুরি দেখেই একবারে বেরিয়ে গেছিলাম, প্রসাদ আর খাইনি। জায়গাটিতে শুধুমাত্র প্রভু শ্রীকৃষ্ণ এবং তার পরম ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্তিত্বকে নিয়ে বানানো হয়েছে সেরকম নয়, এখানে সমানভাবে চোখে পড়বে বাগদেবী সরস্বতী, মাতা মহালক্ষ্মী, ত্রিশূলধারী মহাদেব এবং শ্রীরাম ভক্ত হনুমান, এই সকল দেবদেবীরও অস্তিত্ব রয়েছে। আর যাদের সঙ্গে আমাদের মতো এরকম বাচ্চা আছে তাদেরও খেলার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। পুরো মন্দির চত্বর ঘুরে বাচ্চাদের লম্পঝম্প শেষ হলে আমরা তারপর বেরিয়ে চলে এসেছি গুপ্ত বৃন্দাবন থেকে এবং এখন পৌঁছে গেছি আমাদের থার্ড ডেস্টিনেশন আর এক মন্দিরে। এই মন্দিরটির নাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, যেখানে অনেক কিছুই চোখে পড়বে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো 108 শিবলিঙ্গ। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এই পুরো মন্দির চত্বরের মধ্যে এই জায়গাটাই ছিল সবথেকে সেরা। মানে আমার মনে হয় যেই যাবে এই মন্দির মানে এই শিবলিঙ্গ দর্শন করতে, 108 শিবলিঙ্গ দর্শন করতে একটা আলাদা রকমই অনুভূতি লাগবে সকলের কাছে। এখন পৌঁছে গেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। পুরো জায়গাটি ভীষণ সুন্দর দেখতে লাগছে, ঠিক যেমনটি ক্যামেরায় ধরা পড়েছে। তো এই বিরাট ঝিলটির মাঝখানের অংশটি হচ্ছে মন্দির, যেটা এই লম্বা সেতুটি ক্রস করে ওই মন্দির অংশে যেতে হবে। যদিও মন্দিরটি বন্ধ ছিল, মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়নি কোনোভাবেই। হচ্ছে মন্দিরের অংশটি। আর এখানে এই জলের মধ্যে ছোট ছোট প্রচুর মাছ। তবে আমি বলবো মন্দির বন্ধ থাকলেও জলের মধ্যে দিয়ে এই সেতুটা ক্রস করে এসে একবার মন্দিরের গেট অবধি আসতে, মানে মন্দির খোলা না থাকলেও ওই সেতু থেকে যে ভিউটা পাবে না, সেটা খুব সুন্দর একটা ভিউ। আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছিল। এখন পৌঁছে গেছি বৌদ্ধা মন্দির। তবে মন্দিরে প্রবেশের পথে দারুণ সুন্দর একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম। সেটা হচ্ছে এই যে এত সুন্দর শিল্পীদের কাজ। মানে এখানে দেখো কাঠের, মার্বেলের, মাটির বিভিন্ন রকম শিল্পীরা তাদের নিজেদের শিল্পকর্ম দিয়ে তাদের শিল্প ভাস্কর্য ফুটিয়ে তুলছে। অসাধারণ লাগছিল পুরো বিষয়টা আমার দেখতে। বুদ্ধদেব মন্দির দর্শন করে এখন চলে এসেছি লাঞ্চ করতে, সময় 2:45। আর অ্যাকচুয়ালি আমরা এখন ওয়ে টু চন্দ্রভাগা বিচ, মানে চন্দ্রভাগা বিচে যাওয়ার পথে যে ধাবা টাইপ রেস্টুরেন্ট বা হোটেল দেখেছি, এই যে রেস্টুরেন্ট ভেজ অ্যান্ড নন ভেজ, তো এখানেই ঢুকে গেছে বাকিরা। এখানে আমরা লাঞ্চ সারবো সেরে। ওয়েদার তো বেশ ভালোই ছিল। এখন যদিও সূর্যটা কখনো মানে পার্টলি ক্লাউডি ওয়েদার আজ, কখনো সূর্য বেশ সুন্দর দেখা যাচ্ছে, কখনো আবার একটু মেঘলা ওয়েদার। দেন
ইচ্ছা আছে চন্দ্রভাগা লাঞ্চ সেরে ইচ্ছা আছে চন্দ্রভাগা বিচে গিয়ে সানসেটটা দেখবো। তো দেখা যাক কি আমাদের লাকে কি আছে। তো চলো এখন লাঞ্চটা করে নিই। তো লাঞ্চে ছিল স্যালাড তো ম্যান্ডেটারি, আর আমি নিয়েছিলাম ভেজ থালি উইথ পানির। আর এখানে বাচ্চা পার্টি উইথ মিস্টার ঘোষ একদম এখানে এসেও বিরিয়ানি ভোলেনি, তো একদম চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে সকলে মিলে। এরা ভাবি অ্যান্ড ভাই ওরা তো ভেজ খায়, সো ওরাও ভেজ থালি নিয়েছিল। হ্যাঁ ঠিক আছে চলো। লাঞ্চ কমপ্লিট করে আমরা একেবারে ছুটেছি চন্দ্রভাগা বিচের দিকে। বাবা তো সি বিচ পৌঁছেই যেটা হামলা হয়েছে মানে স্যান্ড ক্যাসেল। অ্যাকচুয়ালি দুদিন তো বৃষ্টিতে মানে সেইভাবে সি বিচে খেলতে পারেনি, বালি পুরো ভিজে ছিল। তো যতই স্যান্ড ক্যাসেল ঘরে থাক সেগুলো আর বয়ে বয়ে নিয়ে আসা হয় না, এবং সি বিচ গিয়েই একটা করে নতুন স্যান্ড ক্যাসেলের সেট আবার কেনা হয়, যেটা আবার আমাকে বয়ে বয়ে বাড়ি নিয়ে আসতে হয়। আগেই বলেছি চন্দ্রভাগা বিচ আসার একমাত্র কারণ ছিল সানসেট দেখব। যদিও আজকের ওয়েদার খুব একটা ভালো ছিল না, সকাল থেকেই মানে পার্টলি ক্লাউডি ওয়েদার ছিল, কখনো মেঘ আবার কখনো একটু সূর্যের আলো ঝলমল করে উঠছিল, সেই কারণে সানসেটের ভিউ খুব একটা ভালো পাইনি। এই যে মেঘবৃন্দের ফাঁক থেকে একটু আধটু দেখা যাচ্ছে। স্যান্ড ক্যাসেল নিয়ে যে যার নিজের মতো খেলায় ব্যস্ত, আর এরা যেমন বালির সঙ্গে সুন্দর করে মুহূর্ত কাটাচ্ছে, আমিও ঠিক তেমনি সমুদ্রের সঙ্গে গেছি নিজের একটু মুহূর্ত কাটানোর জন্য সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। बारिश के चक्कर में ऐसे এইটুকু আনন্দ আর সহ্য হলো না। বৃষ্টির কারণে আমরা এইভাবেই বালির উপর দিয়ে হুড়মুড়িয়ে উঠে চলেছি। তো এরপর আর কোথাও না, সন্ধ্যে প্রায় হয়ে এসছে, তো একেবারে আমরা আমাদের হোমস্টে ফিরবো। সময় এখন সন্ধে 6টা। আমরা রুমে পৌঁছে গেছি এবং রুমে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা চলে এসেছি আমাদের চেনা পরিচিত জায়গায় একটু চা আর পকোড়া খেতে। আর এই যে পকোড়াটা দেখছো আনা মাত্রই সব বাচ্চা থেকে বড় সবাই লুফে নিচ্ছে। পকোড়াটার টেস্ট ছিল অসাধারণ। আমরা এখানেও চা খেতে শুরু করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এটা কি বানিয়েছিস? কুয়া ওয়েল ভাঙবি না ব্রো, তো ভাঙবি না। ও পকোড়ি নেই, এত পছন্দ হয়েছে। পকোড়া ফিনিশ, নতুন আইটেম চলে এসেছে। বুঝতে बढ़िया है। পুরে বানাই আলুর চপ, এটা গোল বানিয়েছে। একটা প্লেট করে আনছে আর হাফিস হয়ে যাচ্ছে। চা পকোড়া খেয়ে সকলের সাথে আড্ডা দিতে দিতে একেবারে চলে গেলাম সমুদ্রের কিনারে। সমুদ্র এবং বালির খেলার মধ্যে নিজেরা একটু সাক্ষী। সত্যি বলছি, আলতো জলে পা ডুবিয়ে বালির উপর দিয়ে হাঁটতে কিন্তু দিব্যি লাগে, সেই সঙ্গে সমুদ্রের এরকম একটা গর্জন। ও বেশ দারুণ একটা পরিবেশ। সারাদিন এই ঘোরাঘুরির ক্লান্তি যেন এক নিমেষেই ভুলে গেলাম। তো চলো আজকের মতো এখানেই, টাটা।